আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করব আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের পঞ্চম অধ্যায়, ব্যবসায়ের আইনগত দিক নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আমরা টাইপ 5-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের টাইপ 5-এর নাম হচ্ছে বীমা এবং ব্যবসায়ের যে বীমার প্রয়োজনীয়তা, বীমার যে প্রকারভেদ রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এই টাইপ 5-এ আমরা 47 থেকে 61 নম্বর সিরিয়ালের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো, বীমা জিনিসটা আসলে কি? বীমা, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ইন্স্যুরেন্স। এই বীমা বীমা যেটাকে আমরা ইংরেজিতে কি বলছি? ইংরেজিতে বলছি হচ্ছে ইন্স্যুরেন্স। বীমা বা ইন্স্যুরেন্স হচ্ছে একটা ঝুঁকি বন্টনকারী প্রক্রিয়া, অর্থাৎ যেই পদ্ধতির মাধ্যমে বা যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের ঝুঁকিটা অন্য কোনো ব্যক্তির নিকট স্থানান্তর করে দিতে পারি, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে বীমা। দেখো, বীমা করা হয় তার প্রধান কারণ বা বীমা করা হয় মূলত আমার ব্যবসায়ের ঝুঁকিটা অন্য একটা ব্যবসায়ে স্থানান্তর করে দেওয়ার জন্য, আমার ব্যবসায়ের ঝুঁকিটা অন্য একটা পক্ষের নিকট পাঠায় দেওয়ার জন্য নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে, নির্দিষ্ট কিস্তির বিনিময়ে যখন তার সাথে আমার একটা চুক্তি সম্পাদন হয়, সেটাকে আমরা বলছি হচ্ছে বীমা। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হচ্ছে বীমা। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে 47 নাম্বার 48 নাম্বার জন্য একটা উদ্দীপক পড়ব। বলেছে চট্টগ্রামের মিস্টার শাকিল একটি ইলেকট্রনিক্স পণ্য সামগ্রীর বিপণন প্রতিষ্ঠানের মালিক। তিনি বিদেশ থেকে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী সমুদ্র পথে, কোন পথে ভাইয়া? সমুদ্র পথে আমদানি করেন। কোন পথে ভাইয়া? সমুদ্র পথে আমদানি করেন। তিনি পণ্যের ঝুঁকি এড়ানোর জন্য একটি বীমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন। তার ব্যবসায় যে ঝুঁকি আছে, এই ঝুঁকি এড়ানোর জন্য সে বীমা কোম্পানির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আমাকে 47 নম্বর প্রশ্নে বলেছে মিস্টার শাকিল কোন ধরনের বীমা চুক্তি করেন? মিস্টার শাকিল তিনি একটা নৌ বীমা করেন। কিভাবে আমি বুঝলাম তিনি নৌ বীমা করে? দেখো, সে কি করছে? তার পণ্যটা সমুদ্র পথে নিয়ে আসছে। কোন পথে? সমুদ্র পথে নিয়ে আসছে। তাহলে সমুদ্র পথে কোনো সৃষ্ট ঝুঁকির জন্য আমি যদি বীমা করতে চাই, তাহলে সেই বীমার নাম হবে নৌ বীমা। পানিজনিত যেই জিনিসগুলো আছে, পানিজনিত বললে ভুল, মানে নদী বলো বা সমুদ্র বলো, এইসব জায়গা থেকে যেই ঝুঁকির সৃষ্টি হয়, সেটার জন্য আমি যদি কোনো বীমা করি, সেটার নাম হচ্ছে নৌ বীমা। সেটার নাম কি? নৌ বীমা। আচ্ছা, এরপরে কি বলা আছে দেখো, উদ্দীপকের ব্যবসায়ীটির বীমা করার ফলে কি হবে? ক্ষতিপূরণ প্রাপ্তির নিশ্চয়তা থাকবে। আমি বীমা করে রাখছি কেন? মনে করো আমি নৌপথে 10,000 টাকার পণ্য বিদেশ থেকে বাংলাদেশে আনতেছি। কত টাকার পণ্য? 10,000 টাকার পণ্য আমি বিদেশ থেকে বাংলাদেশে নৌপথে আনতেছি। আল্লাহ না করুক, এই এত বড় সমুদ্রের পথ, এই পথে যদি আমার পণ্যের কিছু একটা হয়ে যায়, ওটার ক্ষতিপূরণ কে দিবে? এই জন্য আমি একটা কোম্পানির সাথে চুক্তি করে রাখছি যে ভাই, এই যে আমার পণ্যটা আনতে আনতে যদি কোনো ধরনের ক্ষতি হয়, এই ক্ষতিপূরণ কিন্তু তুমি দিবা। এটা আমি বলে নিছি তারে। সে বলছে আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমারে, যদি তোমার পণ্যের কোনো ক্ষতি হয় ওই ক্ষতিপূরণটা আমি তোমাকে দিব। তার মানে কি? বীমা করার ফলে আমি আমার ক্ষতিপূরণ প্রাপ্তির একটা নিশ্চয়তা আমি পাইছি। কি পাইছি? ক্ষতিপূরণ প্রাপ্তির একটা নিশ্চয়তা পাইছি। সামুদ্রিক দুর্ঘটনা হ্রাস পাবে না, এরকম কোনো কিছু হয় না বীমার ফলে, কারণ সামুদ্রিক পথে যেই দুর্ঘটনা আছে ওইটা দুর্ঘটনার মতো ঘটতেই থাকবে। বীমা করা বা না করার সাথে ওই দুর্ঘটনা কমে যাওয়া বা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নাই। এবং নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি দূর হবে। হ্যাঁ, আমি যতটুকু অর্থের বা যতটুকু টাকার বীমা করব, ওইটুকু টাকার ঝুঁকিটা দূর হয়ে যাবে, ওইটুকু টাকার ঝুঁকিটা দূর হয়ে যাবে। তাহলে উত্তরটা কি? উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 আছে হচ্ছে গ নাম্বারে, তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। 1 ও 3 কই আছে? গ নাম্বারে আছে, তাহলে উত্তর হচ্ছে গ। আচ্ছা, 49 ও 50-এর জন্য একটা উদ্দীপক পড়তে হবে। আমরা দেখি কি বলা আছে আমাদের উদ্দীপকে। বলেছে মিস্টার রাজীব বৈশাখী নামক একটি প্রতিষ্ঠানের সাথে ঝুঁকি নিরসনের জন্য চুক্তিতে আবদ্ধ হন। মিস্টার রাজীব দুর্ঘটনার পরে ক্ষতির সম্মুখীন হলে উক্ত প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ করেন। ক্ষতিপূরণ সে দিয়ে দেয়।
আর্থিক সংকট দূরীকরণে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হতে তিনি ঋণ নিতে চান। এই ঋণ নিতে চান। আচ্ছা, এখন আমাকে বলছে যে তিনি যে একটা ব্যাংক থেকে ঋণ নিতে চায়, এই ঋণ নেওয়ার শর্তটা কি হবে? সে যে ঋণ নিতে চায়, এই ঋণ নেওয়ার শর্তটা কি হবে? প্রথম শর্ত হচ্ছে সে যেই কাজের জন্য ঋণ নিতে চাচ্ছে ওই কাজের প্রতি তার কি অভিজ্ঞতা আছে কিনা। মানে এখন মনে করো আমি কোনো একটা ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছি, যেই কাজের জন্য আমি লোনটা নিতে চাচ্ছি, এরপরে হচ্ছে 2 নম্বর অপশনে কি বলা আছে, বয়স কমপক্ষে হচ্ছে আমাদের 15 থেকে 40 হইতে হবে। এটা আসলে ঋণ পাওয়ার কোনো শর্তের মধ্যে পড়ে না, অর্থাৎ বয়স এটা কোনো সময় কোনো ঋণ নেওয়ার শর্ত না। আমার বয়স কম হোক বা বেশি হোক 18-র উপরে হইতে হবে, কারণ চুক্তি আইনে হচ্ছে আমাদের একটা বয়স থাকতে হয় আর কি। আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশের নাগরিক হইতে হবে অবশ্যই। আমি যেহেতু বাংলাদেশের একটা ব্যাংক থেকে লোন নিব, তো আমাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে। তাহলে এটার উত্তর হিসেবে নিতে পারি 1 ও 3। 1 ও 3 কোথায় আছে ভাইয়া? খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। 49 নাম্বার প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে খ। চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 50। 50 নাম্বার প্রশ্নে কি বলা আছে? বলা আছে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি হতে জনাব রাজীব কি ধরনের ক্ষতিপূরণ পেতে পারেন? উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠান হতে জনাব রাজীব কি ধরনের ক্ষতিপূরণ পেতে পারেন? কি ধরনের ক্ষতিপূরণ পাবে? তিনি যে চুক্তি করছিলেন ওই চুক্তি মোতাবেক তিনি ক্ষতিপূরণ পাবেন। কি মোতাবেক ভাইয়া? চুক্তি মোতাবেক তিনি ক্ষতিপূরণ পাবে। তাহলে চুক্তি মোতাবেক কই? এই যে দেখো, চুক্তিতে উল্লেখিত প্রিমিয়াম অনুযায়ী তিনি ক্ষতিপূরণ পাবেন। চুক্তিতে উল্লেখিত অনুযায়ী সে কি পাবে? চুক্তিতে উল্লেখিত প্রিমিয়াম অনুযায়ী তিনি তার ক্ষতিপূরণটা পাবেন। 51 এবং 52 নম্বর প্রশ্নে চলে যাব। বলা আছে মাসুদ একজন গার্মেন্টস ব্যবসায়ী, তাকে নিজস্ব গুদামে প্রচুর পণ্য মজুত রাখতে হয়। তার পণ্যের নিরাপত্তার কথা ভেবে তিনি একটা বীমা করছেন। ভালো কথা। বীমা করার মাধ্যমে জনাব মাসুদ তার ব্যবসায়ের জন্য কি কি কাজ করেছেন? বীমা করার মাধ্যমে জনাব মাসুদ তিনি কি করেছেন ভাইয়া? এই সবার প্রথম কথা হচ্ছে তিনি তার ব্যবসায়ের জন্য ভবিষ্যতে ঝুঁকি হইতে পারে এইটার কথাটা তিনি সবার আগে চিন্তা করে ফেলছেন। তারপরে ঝুঁকিগত যে প্রতিবন্ধকতা ছিল বীমা, সেটা তিনি দূর করেছেন। এরপরে আবার সে কি করেছেন? ঝুঁকির জন্য প্রিমিয়ামও প্রদান করছেন। তাহলে উত্তর হচ্ছে 1, 2 এবং 3। 1, 2, 3 কই আছে? ঘ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ। উত্তর কোথায় আছে? ঘ নাম্বারে। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ঘ। 51 পরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 52। দেখি 52 নাম্বার প্রশ্নে কি বলা আছে ভাইয়া। এই 52 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে মাসুদের জন্য কোন বীমাটি প্রযোজ্য? এই মাসুদের জন্য কোন বীমাটি প্রযোজ্য? আমাকে কিন্তু প্রশ্নে কোনো কিছু বলে নাই, শুধুমাত্র বলা আছে মাসুদ গুদাম ঘরে পণ্যদ্রব্য রাখেন এবং ওই পণ্যদ্রব্যের ক্ষতি হইতে পারে, এটা চিন্তা করে সে বীমা করতে চায়। তাহলে এটা চিন্তা করে সে কি বীমা করবে? এটা চিন্তা করে সে দুর্ঘটনা বীমা করবে। কি করবে ভাইয়া? দুর্ঘটনা বীমা করবে, তাই না? আচ্ছা, 53 নাম্বার প্রশ্নে কি বলা আছে? ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। এই ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কাকে? ক্ষতিপূরণের চুক্তি বলা হয়? বলা হয় হচ্ছে আমাদের অগ্নি বীমা, নৌ বীমা। তাহলে উত্তর হচ্ছে 2 ও 3, অর্থাৎ গ নাম্বারটা উত্তর। দেখো, জীবন বীমা এটা আসলে কখনোই আমাকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে পারে না। তার কারণ একটা মানুষের জীবনের দাম ঠিক কত টাকা এটা কিন্তু আমরা কেউ ক্যালকুলেশন করতে পারি না। এটা আসলে ক্যালকুলেশন মানে তুমি ঠিক কত টাকার বিনিময়ে তোমার জীবনটাকে তুমি দিয়ে দিতে চাও, এটা কি কোনো ফিক্সড কোনো অ্যামাউন্ট আছে? হয়তো বা এক একজনের চাহিদা ভেদে এক এক রকম হতে পারে, বা এই জিনিসটা নিয়ে আসলে কোনো চুক্তি আসলে করা যায় না, তাই না? এর জন্য জীবন বীমা কখনোই পূর্ণ ক্ষতিপূরণের নিশ্চয়তা দিতে পারে না। হ্যাঁ, যেই অ্যামাউন্টের কথা হয়ে থাকে ওই অ্যামাউন্টটা দেয়, বাট যত টাকার ক্ষতি হয়েছে ওইটা যেহেতু ক্যালকুলেশন করা যায় না, এই জন্য পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া এখানে সম্ভব হয় না। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 2 এবং 3। আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 54-তে। 54 নাম্বার প্রশ্নে বলেছে বীমা চুক্তির দলিলকে কি বলা হয়? বীমা চুক্তির দলিলকে কি বলা হয়? বীমা চুক্তির দলিলকে বলা হয় বিশেষ বীমাপত্র। বীমা চুক্তির দলিলকে বলা হয় কি? বিশেষ বীমাপত্র। এই বীমা চুক্তির দলিলকে কি বলা হয়? বলা হয় বিশেষ বীমাপত্র, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি 55 নম্বর প্রশ্নে। বলেছে বাংলাদেশে নতুন বীমা আইন প্রণয়ন করা হয়েছে কোন সালে? অর্থাৎ
কত সালে বাংলাদেশে বীমা আইনটা আবার নতুন করে প্রণয়ন করা হয়েছে? এতদিন তো একটা আইন চলমান ছিল, আবার নতুন করে একটা কি করা হয়েছে? বীমা আইন করা হয়েছে, প্রণয়ন করা হয়েছে। কত সালে? আহারে, দুই জায়গায় 2011 আসছে, এটা 2001 হবে, হ্যাঁ, আর এটা হচ্ছে 2011। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 55, উত্তর হচ্ছে গ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 56। কোন বীমা ক্ষতিপূরণের চুক্তি নয়? জীবন বীমা এটা ক্ষতিপূরণের চুক্তি নয়। তার কারণ জীবন বীমা কখনোই ক্ষতিপূরণ দিতে পারে না, কারণ আমার জীবনের বিনিময়ে কত টাকার ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ তো কারো পক্ষে দেওয়া সম্ভব না, তাই না? তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ঘ। চলে যাব হচ্ছে আমরা এরপরে 56-র পরে 57 নম্বর প্রশ্নে। 57 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? এই 57 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে মিস্টার রফিক বিদেশে থেকে ভারী যন্ত্রপাতি আমদানি করেন। তিনি নিচের কোন বিমাটি করবেন? তিনি বিদেশ থেকে ভারী যন্ত্রপাতি আমদানি করেন। এখন বিদেশ থেকে আমাদের দেশে পণ্য আমদানি করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নৌপথ। শুধুমাত্র আমাদের দেশে না, বিশ্ব বাণিজ্যের অনেক বড় একটা ভাগ, বলা যায় 80% 70% বাণিজ্যটা আসলে নৌপথে হয়। তার কারণ নৌপথে খরচ কম, বিমান পথে বা মানে আকাশ পথে অনেক বেশি ওজন ক্যারি করা যায় না, 2 ওইটা অনেক ব্যয়বহুল, এতে করে পণ্যের দাম বেড়ে যায়। সময় কম লাগে বাট পণ্যের দাম বেড়ে যায়। যেহেতু নৌপথে সময় কিছুটা বেশি লাগলেও দাম কম লাগে, মানে কম মূল্যে পণ্যটা নিয়ে আসা যায়, এই জন্য আমরা আসলে পণ্য আমদানি রপ্তানি জাহাজ মানে পানি পথেই সবচাইতে বেশি করি, নৌপথেই বেশি করি। তো যেহেতু নৌপথে আমি পরিবহনটা করতেছি, পণ্য আনা নেওয়া করতেছি, তো এইখানে যদি কোনো ক্ষতি হয় ওই ক্ষতিটার জন্য আমি কি করব? নৌ বীমা করব। কোন বীমা করব? নৌ বীমা করব। আচ্ছা, চলে যাব 58 নম্বর প্রশ্নে। বীমা কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? ভাইয়া বীমা আমার ব্যবসায়ের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। অর্থাৎ আমার ব্যবসায় কতটুকু ঝুঁকি আছে অথবা আমার ব্যবসায় কতটুকু ঝুঁকি নাই, এই ঝুঁকিগত প্রতিবন্ধকতাটা দূর করে কে? ঝুঁকিগত প্রতিবন্ধকতাটা দূর করে বীমা। কে দূর করে ভাইয়া? দূর করে হচ্ছে বীমা। চলে যাব প্রশ্ন নাম্বার কত? প্রশ্ন নাম্বার হচ্ছে 59। বলা আছে বীমা ব্যবসায়ের সবচেয়ে জনপ্রিয় বীমা কোনটি? বীমা ব্যবসায়ের সবচাইতে জনপ্রিয় বীমা হচ্ছে জীবন বীমা। তার কারণ দেখো, নৌ বীমা এটা সবাই করে না, যারা পণ্য আমদানি রপ্তানি করে তাদের মধ্যে কেউ না কেউ করে হয়তো বা। অগ্নি বীমা, দুর্ঘটনা বীমা এগুলো সবাই করে না। সবচাইতে জনপ্রিয় বীমা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, অর্থাৎ জীবন বীমাটা সবচেয়ে বেশি জনপ্রিয়, অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ আসলে জীবন বীমাটা করে, এই জন্য এটা জনপ্রিয়। প্রশ্ন নাম্বার 60 বলা আছে সর্বাধিক প্রচলিত বীমা কত প্রকার? সর্বাধিক প্রচলিত অর্থাৎ কোন বীমাগুলো সবচেয়ে বেশি প্রচলিত, সেটা হচ্ছে কি? একটা হচ্ছে নৌ বীমা, দুর্ঘটনা বীমা, অগ্নি বীমা আর হচ্ছে জীবন বীমা। এই 4টা বীমা সবচাইতে বেশি প্রচলিত, এই জন্য আমরা বলতে পারি সর্বাধিক প্রচলিত বীমা কত প্রকার? সর্বাধিক প্রচলিত বীমা হচ্ছে আমাদের জন্য 4 প্রকার। ওকে, 61 নম্বর প্রশ্ন বলেছে বীমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয়। কোন দলিল দ্বারা? বীমাপত্র নামের যে দলিল আছে ওই দলিল দ্বারা আমার বীমা চুক্তিটা সম্পাদিত হয়, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের টাইপ 5 এর সবগুলো প্রশ্ন শেষ করে ফেলেছি এবং আমাদের টাইপ 5 নম্বর অধ্যায় মানে অধ্যায়ও 5 টাইপও 5 আমরা পুরোটা শেষ করে ফেলেছি। অনেকগুলো প্রশ্ন আলোচনা করেছি। দেখো এই অধ্যায়গুলো থেকে তুলনামূলক প্রশ্ন কিছুটা কম আসে, বাট কম আসে বলে যে মানে এটা একদমই গুরুত্বপূর্ণ না এমন না। যদি কোনো একটা অধ্যায় থেকে কোনো একটা টাইপ থেকে একটা প্রশ্ন আসে সেটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং আমরা টাইপ আকারে ভাগ করেছি এই জন্য যাতে করে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, তোমাদের জন্য এটা মানে তোমরা ভালো করে পড়তে পারো যে কোনটা তোমরা ভালো করে পড়বা, কোনটা কেমন কি করে পড়বা, এই জিনিসটা যেন তোমরা সবাই বিস্তারিত বুঝতে পারো। আমি আমার মতো আলোচনা করলাম, তোমরা তোমাদের মতামতটা জানাবা, তোমাদের বন্ধুদেরকে আমাদের বই সম্পর্কে জানাবা, এবং আমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে, এই আয়োজনগুলো তোমরা পছন্দ করছো কিনা সেটাও আমাদেরকে জানাতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।